প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক রসায়ন, সাতকানি সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে দ্রাব্যতার গুণফল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটা দেখেছ। আজকে আমরা আলোচনা করব দ্রাব্যতা গুণফল। তাহলে শুরু করা যাক। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা আমরা যদি একটু দেখি, দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলোর যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানকে ওই তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা গুণফল বলে। তাহলে সংজ্ঞাটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে ওই লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানকে দ্রাব্যতার গুণফল বলে। তাহলে এখানে কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার কথা উল্লেখ আছে, আর হচ্ছে স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয় হচ্ছে লবণগুলোকে আমরা তাদের দ্রাব্যতার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ভাগ করতে পারি। কিছু লবণ আছে অধিক দ্রবণীয়, কিছু লবণ আছে স্বল্প দ্রবণীয়, আর কিছু লবণ আছে অদ্রবণীয়। স্বল্প দ্রবণীয় হচ্ছে যে লবণগুলো খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয় এবং যাদের দ্রাব্যতা সাধারণত 0.01 মোলার হয়, 0.01 মোল পার লিটার হয়, তাদেরকে আমরা স্বল্প দ্রবণীয় লবণ বলি। তাহলে এরকম স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণটা আমরা এর আগে বলেছি যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে। অতিরিক্ত যদি আর দ্রব দাও সেটা দ্রবীভূত হবে না, তাহলে ওই দ্রবণটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলা হবে, যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকে। তাহলে সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলোর যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রা। এখন দেখো, যথোপযুক্ত ঘাত কি সেটা আমরা আলোচনা করলে তোমরা তখন বুঝতে পারবা। মোলার ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলকে ওই তাপমাত্রায় লবণটি দ্রাব্যতার গুণফল বলে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। সেই জন্য নির্দিষ্ট তাপমাত্রাটা উল্লেখ করতে হবে। আর দ্রাব্যতার গুণফল সবসময় স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং তোমাকে স্বল্প দ্রবণীয় লবণ কথাটা বলতে হবে এবং এটা সম্পৃক্ত দ্রবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মোলার ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলের মান। সেই জন্য তোমাকে সম্পৃক্ত দ্রবণ কথাটাও বলতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানকে আমরা ওই লবণের দ্রাব্যতার গুণফল বলব। তা আমরা যদি একটা আলোচনা করি, একটা স্বল্প দ্রবণীয় লবণের একটা উদাহরণ যদি আমরা দিই, সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণগুলো খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়। তাহলে যেটুকু দ্রবীভূত হবে সেগুলোর সাথে আর অদ্রবীভূত অংশটা আবার একটা সাম্য অবস্থায় থাকে। সেই জন্য সিলভার ক্লোরাইডের সাম্য অবস্থাটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। তাহলে স্বল্প দ্রবণীয় লবণগুলো যেহেতু অল্প পরিমাণে আয়নিত হয় এবং যেটুকু আয়নিত হয় সেইটার সাথে অদ্রবণীয় অংশটা বা অআয়নিত অংশটা একটা সাম্য অবস্থায় থাকে এবং এই সাম্য অবস্থাটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর আমরা জানি সাম্য ধ্রুবকের ক্ষেত্রে একটা বরক্রিয়ার সূত্র আছে, সেটা হয়তো তোমরা পড়তেও পারো অথবা নাও পড়তে পারো। বরক্রিয়ার একটা সূত্র আছে, সেটা তোমার চতুর্থ অধ্যায়ে আছে, দ্বিতীয় পত্রের, সেখানে বরক্রিয়ার সূত্র সম্পর্কে আছে। তো বরক্রিয়ার সূত্রটা হচ্ছে, অর্থাৎ বরক্রিয়ার সূত্র হচ্ছে সাম্য ধ্রুবক সমান হচ্ছে উৎপাদক আয়নগুলোর মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা অনুপাতকে সাম্য ধ্রুবক বলা হয়। কি এটা হচ্ছে একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক সমান উৎপাদক আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই
বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে উৎপাদ আয়নগুলোর মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত, এটাকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। এটা ভর ক্রিয়া সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা লিখতে পারি কে ইন্টু সিলভার ক্লোরাইড ইকুয়াল টু সিলভার আয়ন ক্লোরাইড আয়ন, এইভাবে লেখা যায় কোনাকুনি গুণ করলে। এখন দেখো সিলভার ক্লোরাইড হচ্ছে একটা সলিড, কঠিন অবস্থায় আছে। তো সলিড অবস্থায় অর্থাৎ লবণটা যেহেতু সলিড অবস্থায় আছে এবং সেটা খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, সেই জন্য এটার ঘনমাত্রাটাকে স্থির বা ধ্রুবক ধরা হয় এবং সাধারণত সেটাকে 1 ধরা হয়। সেই জন্য এই লবণের ঘনমাত্রাটা ধ্রুবক, এইটা আরেকটা ধ্রুবক কে, এটা তো আমরা আগেই বললাম সাম্য ধ্রুবক কে এটা। আর লবণের ঘনমাত্রাটাও ধ্রুবক বা স্থির থাকে, সেই জন্য এই দুইটার গুণফল আরেকটা ধ্রুবক সংখ্যা হবে। সেই ধ্রুবক সংখ্যাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কেএসপি সমান সিলভার আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন। এই কেএসপি এস মানে সলিবিলিটি প্রোডাক্ট অর্থাৎ দ্রাব্যতার গুণফল। তাহলে এই যে দ্রাব্যতার গুণফল সমান হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, দুটো ঘনমাত্রার গুণফল। তাহলে সিলভার ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণে যে যতটুকু সিলভার আয়ন এবং ততটুকু ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে, সেই সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নগুলোর সাথে অআয়নিত সিলভার ক্লোরাইডটার একটা সাম্য অবস্থা তৈরি হবে। সেই সাম্য অবস্থাটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা বরক্রিয়া সূত্র অনুযায়ী সাম্য ধ্রুবক কে সমান উৎপাদ আয়নগুলোর ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতটাকে সাম্য ধ্রুবক বলে। তো সেখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে কে ইন্টু সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা সমান সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন সিলভার ক্লোরাইড একটা হচ্ছে সলিড অবস্থায় থাকে এবং সেটা খুব অল্প পরিমাণে আয়নিত হয়, সেই জন্য আমরা সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাটাকে স্থির বা ধ্রুবক ধরতে পারি, সাধারণত সেটা 1 ধরা হয়। তাহলে এই দুইটার গুণফল সেই জন্য আরেকটা স্থির সংখ্যা বা ধ্রুবক হবে, সেটাকে আমরা কেএসপি বলতেছি। কেএসপি মানে হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল। তাহলে দ্রাব্যতার গুণফল হচ্ছে সিলভার আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন। এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল সমীকরণ এটা। এখন এটা সিলভার ক্লোরাইড এর জন্য দ্রাব্যতার গুণফল এরকম, কিন্তু আমাদের দেখো সংজ্ঞায় ছিল মোলার ঘনমাত্রা আয়নগুলোর যথোপযুক্ত ঘাত সম মোলার ঘনমাত্রা। এবং যথোপযুক্ত ঘাত বলতে কতটা আয়ন উৎপন্ন হয়েছে, এখানে সিলভার আয়ন উৎপন্ন হয়েছে একটা, ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে একটা, অর্থাৎ 1 মোল আছে, সেই জন্য এদের ঘনমাত্রার ঘাতে 1 হবে। 1 দেওয়া যে কথা না দেওয়া সে কথা, এই জন্য আমরা এটা না দিয়ে এইভাবে লিখলাম। আর আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড যদি বলি, ক্যালসিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ যদি থাকে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কেমন হবে, সেটা হবে এরকম। ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিত হবে, ক্যালসিয়াম 2+2 ক্লোরাইড আয়ন, এইভাবে আয়নিত হবে। তাহলে এইটার ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল যখন আমরা লিখব তখন কি হবে, দেখো এর দ্রাব্যতার গুণফল হবে কেএসপি সমান ক্যালসিয়াম আয়ন ক্লোরাইড আয়ন স্কোয়ার, অর্থাৎ এই যে ক্লোরাইড আয়নের মোল 2 মোল আছে সেটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তো এটা স্কোয়ার কিভাবে হলো বা কেন পাওয়ার উঠে গেল, দুইটা কেন এটার পাওয়ার উঠে গেল, সেটাও আমরা এইভাবে লিখতে পারি। কারণ আমরা দেখো লিখতে পারি কি, ক্লোরাইডকে দুইটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি ক্লোরাইড যোগ ক্লোরাইড, এইভাবে লিখতে পারি না। 2 ক্লোরাইড না লিখে ক্লোরাইড যোগ ক্লোরাইড দুইটা লিখতে পারি। এখন দুইটা ক্লোরাইড যদি লিখি তখন আমরা কে কিভাবে লিখবো, কে লিখবো এরকম ক্যালসিয়াম, তারপর হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরাইড, এরকম লিখবো। কারণ উৎপাদন 3টা, ক্যালসিয়াম একটা, ক্লোরাইড একটা, ক্লোরাইড আরেকটা। এখানে যেমন লিখছিলাম কি সিলভার আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন, তো এখানে ক্যালসিয়াম আয়ন অর্থাৎ উৎপাদন যতগুলো থাকবে সবগুলোর গুণফল হবে। তো ক্যালসিয়াম আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন নিচে হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ক্লোরাইড আয়ন দুইটা বলে সেটা কি হয়ে যাবে, দুইটা গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, সেই জন্য এখানে স্কোয়ার আসছে। এভাবে যাওয়ার পরে ক্লোরাইডের জায়গা স্কোয়ার হয়ে যাবে। তো এই যে যথোপযুক্ত ঘাত সহ এটার অর্থ হচ্ছে যে আয়ন যত মোল উৎপন্ন হবে
সেই মোল সংখ্যাটা ওই আয়নের ঘনমাত্রার পাওয়ারে উঠে যাবে। এরকম আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এরকম। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি সমীকরণ কেমন হবে? তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে আয়ন নিতে হবে? অ্যালুমিনিয়াম আয়ন আর হচ্ছে 3 হাইড্রোক্সিল আয়ন, এরকম হাইড্রোক্সিল আয়ন এখানে 3টে আছে, তাহলে এইভাবে আয়ন নিতে হবে। তো এইভাবে যদি আয়ন নিতে হয় তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কত হবে? কেএসপি হবে অ্যালুমিনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কিউব। এই তাহলে যথোপযুক্ত কাজ, এই কথার অর্থ হচ্ছে যে আয়ন যত মোল উৎপন্ন হবে সেই মোল সংখ্যাটা তার পাওয়ারে উঠে যাবে। তাহলে এইটা হচ্ছে দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার দেখি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর যথোপযুক্ত কাজ সহ মোলার ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে ওই তাপমাত্রায় ওই লবণের দ্রাব্যতার গুণফল বলে। এখন এই দ্রাব্যতার গুণফল সম্পর্কে আরো দুই একটা বিষয় জানার প্রয়োজন। সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতার গুণফল পরিবর্তন হতে হবে, তবে তাপমাত্রা যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ দ্রাব্যতার গুণফলও কি থাকবে? স্থির থাকবে। যদিও তুমি যদি ক্যাটায়ন অথবা অ্যানায়ন অর্থাৎ আয়নগুলোর ঘনমাত্রার পরিবর্তন করলেও তাপমাত্রা যদি স্থির রাখো তাহলে দ্রাব্যতার গুণফলও কি থাকবে? স্থির থাকবে। আয়নগুলোর ঘনমাত্রা পরিবর্তন করার পরেও তাপমাত্রা যদি স্থির রাখো তাহলে দ্রাব্যতার গুণফল কি থাকবে? স্থির থাকবে। আর তাপমাত্রা যদি পরিবর্তন করে দাও তাহলে দ্রাব্যতার গুণফল কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে যাবে। দ্রাব্যতার ক্ষেত্রে কি ছিল? দ্রাব্যতার ক্ষেত্রেও ছিল যে তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল নির্দিষ্ট হয়, তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতা কি হয়? পরিবর্তন হয়। তবে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে পার্থক্য হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় আয়নগুলোর ঘনমাত্রা যদি পরিবর্তন করে দেয় দ্রাব্যতা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আয়নগুলোর ঘনমাত্রা পরিবর্তন করে দিলেও নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফলের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। আরেকটা বিষয় হচ্ছে দ্রাব্যতার গুণফল, এই শব্দটা শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? দ্রাব্যতার গুণফল বললেই তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা স্বল্প দ্রবণীয় লবণের জন্য, কিন্তু দ্রাব্যতাটা যে কোনো লবণের জন্য, সেটা স্বল্প দ্রবণীয় অথবা অধিক দ্রবণীয়, যে কোনো লবণের ক্ষেত্রে দ্রাব্যতা কথাটা কি প্রযোজ্য। আরেকটা বিষয় হচ্ছে দ্রাব্যতা সমআয়নের প্রভাবে দ্রাব্যতা পরিবর্তন হয়ে যায়, কিন্তু দ্রাব্যতার গুণফলের পরিবর্তন হয় না। সমআয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, সমআয়নের প্রভাবে পরিবর্তিত হয়। সমআয়ন যদি বাড়ায় দেয় তাহলে দ্রাব্যতাও হ্রাস পাবে, কিন্তু দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না। সেটা কেমন? ধরো আমার এখানে কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে। এখন এই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে আমি যদি অতিরিক্ত ক্লোরাইড আয়ন বাহির থেকে অথবা ক্যালসিয়াম আয়ন যুক্ত করে দিই তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে যাবে। নির্দিষ্ট তাপমাত্রায় সম আয়ন মানে একই জাতীয় অর্থাৎ হয় ক্যালসিয়াম আয়ন অথবা বাহির থেকে ক্লোরাইড আয়ন যদি আমি যোগ করে দিই, মানে এমন একটা লবণ যোগ করব যেখানে ক্যালসিয়াম আয়ন আছে অথবা ক্লোরাইড আয়ন আছে, তাহলে সম আয়ন বিশিষ্ট কোনো লবণ যুক্ত করে দিলে তখন দ্রাব্যতা পরিবর্তন হবে তাপমাত্রা নির্দিষ্ট থাকলেও, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় সম আয়নের প্রভাবে দ্রাব্যতার গুণফলের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো দ্রাব্যতার গুণফলটা খুবই ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা দ্রাব্যতার গুণফল সম্পর্কে নিশ্চয়ই বুঝতেছ। এখন আসো দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক। তো সেটা করার জন্য আমি এটা একটু মুছে দিচ্ছি। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক। ধরো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল, এই দুটোর মধ্যে সম্পর্ক কেমন হবে? সেটা হচ্ছে আমি ধরে নিলাম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা হচ্ছে S, দ্রাব্যতাটাকে আমরা S দ্বারা প্রকাশ করি। তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়,
দ্রাব্যতা S এর অর্থ কি? এটা হচ্ছে 1 লিটারে 1 S মোল কি হয়, দ্রবীভূত হবে বা আয়নিত হবে। তাহলে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S হলে তাহলে S মোল সিলভার ক্লোরাইড আয়নিত হবে বা দ্রবীভূত হবে। এখন দেখো 1 মোল সিলভার ক্লোরাইড যদি আয়নিত হয় তাহলে 1 মোল সিলভার আয়ন উৎপন্ন হয় আর 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। অর্থাৎ আরো সহজ কথায় 1 অণু সিলভার ক্লোরাইড যদি আয়নিত হয়, 1 অণু সিলভার ক্লোরাইড আয়নিত হলে একটা সিলভার আয়ন উৎপন্ন হবে, একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। আর সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S, এই কথাটার অর্থ হচ্ছে S মোল সিলভার ক্লোরাইড আয়নিত হবে। তাহলে S মোল যদি আয়নিত হয় তাহলে S মোল সিলভার আয়ন উৎপন্ন হবে এবং S মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। দেখো এটা ভালো করে বুঝতে হবে। আমি ধরে নিলাম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S, এই কথার অর্থ হচ্ছে S মোল সিলভার ক্লোরাইড আয়নিত হবে। এখন S মোল যদি আয়নিত হয় তাহলে ওই দ্রবণে সিলভার আয়ন কতটা থাকবে আর ক্লোরাইড আয়ন কতটা থাকবে? সেই দ্রবণে সিলভার আয়ন থাকবে S, ক্লোরাইড আয়নের পরিমাণও হবে S মোল। কারণ একটা সিলভার ক্লোরাইড থেকে একটা সিলভার আয়ন উৎপন্ন হয়, একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে S মোল আয়নিত হলে S মোল সিলভার আয়ন উৎপন্ন হবে, S মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। তাহলে আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফলের সূত্র কি জানি? দ্রাব্যতার গুণফল হচ্ছে উৎপাদিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, এটা। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে যে উৎপাদিত আয়নগুলো থাকবে, ক্যাটায়ন আর আয়নগুলো থাকবে, তাদের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S হলে সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়ন থাকবে S টা, ক্লোরাইড আয়ন থাকবে S টা, মানে S মোল আর S মোল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি S ইনটু S, তাহলে S স্কয়ার। তার মানে হচ্ছে KSP সমান S স্কয়ার, অথবা আমরা লিখতে পারি S সমান রুট ওভার KSP, এটাও লিখতে পারি। তাহলে এই সিলভার ক্লোরাইড লবণের দ্রাব্যতা তার দ্রাব্যতার গুণফলের কি বর্গমূলের সমান, অথবা দ্রাব্যতার গুণফল দ্রাব্যতার বর্গের সমান। এখন এই সিলভার ক্লোরাইড এর সংকেত কেমন? এটা হচ্ছে AB টাইপের, অর্থাৎ ক্যাটায়নও একটা আছে, ক্লোরাইড আয়ন অ্যানায়নও একটা আছে। তাহলে এই ধরনের লবণকে বলা হচ্ছে AB টাইপ, AB টাইপ লবণ। তাহলে AB টাইপ লবণ যদি হয় তাহলে তাদের দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার সম্পর্ক হবে এরকম, অর্থাৎ KSP সমান S স্কয়ার হবে অথবা S সমান রুট ওভার KSP হবে। এটা হচ্ছে AB টাইপ লবণের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। আমি এটা মুছে দিচ্ছি। এখানে আমরা আরেকটা লবণ লিখছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড এটা কেমন লবণ? এটা হচ্ছে AB2 টাইপ, AB2 মানে B দুইটা আছে, তাহলে AB2 টাইপ লবণ। এখন এর দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক কেমন হবে? তা আমরা যদি আগের মতোই ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি S ধরি, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S ধরলাম, তাহলে যে লবণ, যে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে সেই সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম আয়ন কতটা থাকবে? S দ্রাব্যতা মানে হচ্ছে S মোল আয়নিত হবে। তাহলে ক্যালসিয়াম আয়ন কত মোল হবে? এখান থেকে বোঝা যাচ্ছে 1 মোল বা 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড থেকে একটা ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হয়। তাহলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হবে। সুতরাং S মোল ক্যালসিয়াম আয়ন থেকে S মোল ক্যালসিয়াম উৎপন্ন হবে, অর্থাৎ ক্যালসিয়াম হবে S। আর ক্লোরাইড আয়ন কতটা হবে? ক্লোরাইড আয়ন হবে 2S, এটা হবে 2S। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 2 অণু ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, তার মানে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 2 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। সুতরাং S মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 2S মোল ক্লোরাইড আয়ন কি হবে? উৎপন্ন হবে। সেই জন্য ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয় তাহলে সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম আয়ন হবে S মোল আর ক্লোরাইড আয়ন হবে কত? 2S মোল। এখন আমরা এটা দ্রাব্যতার সমীকরণ কি জানি? এটা দ্রাব্যতার সমীকরণ ছিল এরকম, ক্যালসিয়াম আয়ন ইনটু ক্লোরাইড আয়ন স্কয়ার, এরকম ছিল। তাহলে ক্যালসিয়াম আয়ন হচ্ছে S,
ক্লোরাইড আয়ন হচ্ছে কত, ক্লোরাইড আয়ন হচ্ছে 2s, আর এখানে স্কোয়ার আছে, এই 2s আর এখানে স্কোয়ার আছে, তাহলে 2s কে স্কোয়ার করলে 4s স্কোয়ার, তাহলে 4s স্কোয়ার আর s গুণ করলে কত হবে, 4s কিউব। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার সম্পর্ক হচ্ছে KSP সমান 4s কিউব। এটা হচ্ছে AB2 টাইপের লবণ। কোন একটা লবণের সংকেত যদি AB2 এরকমের হয়, তাহলে সেই লবণের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের সম্পর্ক হবে এটা KSP সমান 4s কিউব। এরপরে আমরা আরেকটা লবণ সেটা দেখি, সেটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আমরা উদাহরণ দিয়েছিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে আয়নিত হয়, সে হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন 3 হাইড্রোক্সিল আয়ন এরকম। তাহলে এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S হয়, তাহলে সম্পৃক্ত দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন কতটা হবে, অ্যালুমিনিয়াম আয়নও S হবে, কারণ এক অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হয়, তাহলে 1 মৌল থেকে S মৌল অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হবে। আর এখানে যদি আমরা S ধরছি, S মৌল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হলে S মৌল অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হবে, এবং হাইড্রোক্সিল আয়ন হবে 3s। সেটা কেন, এক অণু থেকে 3 অণু হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, তাহলে 1 মৌল থেকে 3 মৌল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে। আর আমরা যেহেতু বলছি এখানে S মৌল আয়নিত হয়, সুতরাং 3s মৌল হাইড্রোক্সিল আয়ন কি হবে, উৎপন্ন হবে। তো এটার KSP কেমন হবে, এটার KSP সূত্র কত, এটার KSP সূত্র আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম, হাইড্রোক্সিল কিউব এরকম ছিল। তো সেখান থেকে আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম আয়ন তো দেখাচ্ছে S, আর হাইড্রোক্সিল আয়ন হচ্ছে 3s আবার কিউব। তাহলে দেখো 3s কিউব করলে কত, 27s কিউব, 27s কিউব, আর এখানে আছে s, তাহলে 27s টু দি পাওয়ার 4, 27s টু দি পাওয়ার 4, মানে KSP সমান 27s টু দি পাওয়ার 4। তাহলে এইটা হচ্ছে কোন ধরনের লবণ, এই লবণটা হচ্ছে AB3 টাইপের লবণ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে AB3 টাইপের লবণ, এটা A আর এটা যদি B হয় তাহলে AB3। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AB3 টাইপের লবণ। তো AB3 টাইপের লবণের ক্ষেত্রে তোমার দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার সম্পর্ক হবে KSP সমান 27s টু দি পাওয়ার 4। তাহলে এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। AB2 টাইপের ক্ষেত্রে, AB টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে AB টাইপ, KSP সমান s স্কয়ার। AB2 টাইপ লবণ যদি হয় তাহলে KSP সমান 4s কিউব, আর AB3 টাইপের হলে KSP সমান 27s টু দি পাওয়ার 4। এভাবে আরো বিভিন্ন টাইপের লবণ আছে, A2 B3 ইত্যাদি হতে পারে, তবে সাধারণত এই তিনটা যদি তোমরা করতে পারো এর মধ্যেই তোমাদের বইতে আলোচনা আছে বা প্রশ্নে আসার সম্ভাবনা আছে। তাহলে AB2 আর AB3 এই তিন টাইপের লবণের দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার সম্পর্কটা তোমরা অবশ্যই কি করবা, মনে রাখবা। এই সূত্রগুলো বইতে আছে, দেখবা। এরপরে আমাদের আরেকটু সময় আছে, আমরা তাহলে আমি আরেকটা সমীকরণ দেখাই, সেটা হচ্ছে ধরো লবণটা যদি এমন হয়, এটা আমি মুছে ফেলতেছি, লবণটা ধরো XBY এই টাইপের লবণ হয়,
এক্স এর মানে 1 2 3 ইত্যাদি হতে পারে, বি এর মানও 1 2 3 ইত্যাদি হতে ওয়াই এর মান। তাহলে লবণটা যদি এক্স বি ওয়াই হয় তাহলে সেটা কিভাবে আয় নিতে হবে দেখো, এই লবণটা আয় নিতে হবে এক্স প্লাস এক্স বি ওয়াই প্লাস, এইভাবে সে আয় নিতে হবে এই লবণটা। তাহলে আচ্ছা সরি, এটা এক্সটা আগে চলে আসবে, এটা ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস, এইভাবে লবণটা আয় নিতে হবে, এই টাইপের লবণ। এটার সাথে তুমি একটু চিন্তা করো, দেখো এইটা ধরো যদি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, এখানে মনে মনে 1 কিছু না থাকার মানে হচ্ছে 1, আর এখানে তো 2 তো আছে, তাহলে এটা হচ্ছে x এর মান 1, y এর মান কত 2, ax by যদি চিন্তা করো x এর মান 1, y এর মান কত 2, তাহলে দেখো 1টা সামনে চলে আসছে, অর্থাৎ x টা সামনে আসবে, আর y যেটা ছিল সেটা প্লাস হয়ে গেছে, এখানে 2 আছে 2 প্লাস, ঠিক আছে। আর এখানে এটা y হয়, y টা সামনে আসছে, আর এটা x টা উপরে উঠছে, সেটা না দিলেও চলে। তাহলে এটাকে এটার সাথে তুলনা করলে তোমরা বুঝবে, অর্থাৎ ax by এই টাইপের লবণ যদি হয় তাহলে সে আয় নিতে হবে x a y প্লাস প্লাস y b x মাইনাস, এইভাবে আয় নিতে হবে। এখন এই লবণটার দ্রাব্যতা যদি s হয়, এই লবণটার দ্রাব্যতা যদি s হয় তাহলে সম্পৃক্ত দ্রবণে এই আয়নের ঘনমাত্রা কত হবে, xs। কেন? কারণ এটার এক অণু থেকে এ আয়ন উৎপন্ন হচ্ছে x অণু, তাহলে s মোল আয় নিতে হলে x s মোল উৎপন্ন হবে, ঠিক এইটা হবে ys, কারণ এটার এক অণু থেকে এটার y অণু উৎপন্ন হয় b, তাহলে এক মোল থেকে বিটা y মোল উৎপন্ন হয়, যেহেতু s মোল তাহলে ys মোল উৎপন্ন হবে। এখন এই লবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কত হবে, এই লবণের ক্ষেত্রে আমরা দ্রাব্যতার গুণফল কি লিখব, এ ওয়াই প্লাস, আমরা বলছিলাম কি সহগ যেটা বা মোল, যত মোল উৎপন্ন সেটা পাওয়ারও উঠে যাবে, তাহলে এটা পাওয়ারও উঠবে, আর এটার ক্ষেত্রে বি এক্স মাইনাস সহগটা পাওয়ার উঠবে, এরকম। এই লবণটার দ্রাব্যতার গুণফলের সমীকরণ এরকম হবে, ঠিক আছে। তো এখানে এখন আমরা যদি বসাই দিই, এটা ছিল কত এক্স এস এক্স, আর এটা হচ্ছে ওয়াই এস কত ওয়াই, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি করি এটাকে কি হবে, এক্স টু দি পাওয়ার এক্স এস টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই। এখন দেখো যদি আমরা এভাবে লিখতে পারি এস এক্স প্লাস ওয়াই, যদি কমন নেওয়া যায়, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এরকমের হবে এই লবণটার দ্রাব্যতার গুণফলের সমীকরণ। তাহলে এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক। তাহলে এই সমীকরণ দিয়ে এটা একটু জটিল হয়ে যাচ্ছে, তবু আমি আলোচনা করলাম। এই সমীকরণের সাথে তুমি এটা তুলনা করতে পারো। এখন আমি যদি এটা তুলনা করি, ধরো অ্যালুমিনিয়াম, বা আমি যদি কি করি ফেরিক হাইড্রোক্সাইড যদি আমি তুলনা করি, ঠিক আছে, তাহলে আমি এটার সাথে তুলনা করি। এখন এটা দ্রাব্যতার গুণফল আমি লিখে ফেলতে পারবো, এটার কেএসপি কত হবে, দেখো এইটার ক্ষেত্রে এক্স হচ্ছে কত 1, যেহেতু এখানে আয়রন এক অণু আছে, তাহলে এস টু দি পাওয়ার 1 প্লাস 3 হবে, এটা এক্স 1 আর ওয়াই আছে 3, তাহলে এস টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স এর মান তো এখানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1 মানে 1, আর ওয়াই টু দি পাওয়ার ওয়াই মানে 3
কিউব এরকম হবে। তাহলে এখন আমি যদি এটা 3 কিউব করে কত 27, আর এটা হচ্ছে s⁴ এরকমের হবে। অথবা যদি আরেকটা উদাহরণ আমি যদি দিই, সেটা হচ্ছে ধরো ক্রোমিয়াম না দিয়ে আমি আচ্ছা ক্রোমিয়াম সালফেট যদি আমি দিই, তাহলে এরকম ক্রোমিয়াম সালফেটের সংকেত হচ্ছে এরকম ক্রোমিয়াম সালফেট। তো এটার ক্ষেত্রে কেএসপি কত হবে সেটা তুমি এই সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবে। তাহলে এটার ক্ষেত্রে x হচ্ছে 2, y হচ্ছে কত 3, অর্থাৎ ax/by। এই ক্রোমিয়ামটা হচ্ছে a, এইটা হচ্ছে a, আর সালফেট যেটা সেটা হচ্ছে b। তাহলে A2B3, এটা হচ্ছে A2B3 টাইপের, মানে x এর মান হচ্ছে 2, b এর মান y এর মান হচ্ছে 3। তাহলে আমরা কি লিখতে পারবো s⁴ 2 + 3 * 2² আর হচ্ছে 3³ অর্থাৎ x⁴x y⁴y এরকম। তাহলে এটা হচ্ছে 2² মানে কত 4, আর হচ্ছে 3³ মানে হচ্ছে 27। তাহলে 4 × 7 = কত 4 × 7 = 8, 8 8 108। তাহলে 108 আর হচ্ছে s⁵। তাহলে লবণটা যদি এরকম হয়, ক্রোমিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার সম্পর্ক হচ্ছে এরকম। তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি যে কোনো লবণের দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক বের করতে পারবা। তো মূলত তোমরা AB টাইপের, AB2 টাইপের এবং AB3 টাইপের এই তিনটে ভালো করে দেখবা, কারণ পরীক্ষা আসলে এর মধ্যেই আসবে। তো সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় এতটুকু। আগামীকালকে আমরা সমায়ন প্রভাব এবং দ্রাব্যতার গুণফল নিয়ে গাণিতিক সমস্যা আলোচনা করব। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিকসের উপরে প্রত্যেকবারই প্রায় প্রশ্ন থাকে, সেই জন্য খুব ভালো করে এটা দেখতে হবে। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।